অফিসিয়াল ভাইপো যে সে তো আপনার তিহার জেলে যাবে আর উনিও অ্যাসাইলামে যাবেন, মিলিয়ে নেবেন আমার কথা। আপনি তো জানবেনই যে তৃণমূল কেন্দ্রের মতো গুটিয়ে থাকবে, বিজেপি আসবে ক্ষমতায়। জানুয়ারির মধ্যে যদিও হলফনামা না জমা দিয়ে যায় তাহলে যে ওয়ানের ডিগ্রিগুলো দেখেননি সমস্ত ভুয়া, ও ল ডিগ্রিটাও তো কিছুদিন আগে প্রমাণ করে দেখে দিলাম ওইটা ভুয়া, আপনাদের চ্যানেলেও তো দেখিয়েছি। যেটা বলবো, নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র। আমাকে বলছেন কেন? যারা এইটা আপনি সিবিআই ইডিকে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করে লাভ আছে? আমি বারবার যেটা বলছি যে সিবিআই বা ইডির কিছু অফিসারদের সঙ্গে মমতা ব্যানার্জি লিয়াজ রয়েছেই। লোকে বিজেপি বা কেন্দ্রীয় সরকারকে, এরা তো হচ্ছে আপনার স্বয়ংশাসিত সংস্থা, ইডি বা সিবিআই, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো বিষয় নয়। আপনি যদি করাপ্টেড হতে পারেন তার জন্য কি আপনার চ্যানেল দেয়? ইডি সিবিআইয়ের অনেক অফিসার এইরকম করাপশনের সঙ্গে যুক্ত, এবং ন্যাচারালি তাদের অ্যাক্টিভিটিসে দেখা যায় যে আজকে কেসগুলো এই দুর্দশা। সো এই বিষয়ে আমার না কথা বলাই বেটার আর কি। আমরা দেখছি হাইকোর্ট রায় দিয়েছে 32,000 প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে যে 5টা যুক্তি দেখিয়েছে, সেটা তাহলে কতটা জাস্টিফাইড? কি বলবো আপনাদের, এর মধ্যে বলার তো কিছু নেই। প্রত্যেকটা সে বিচারপতি হন আর সাধারণ মানুষ হন, সবই তো মানুষ। এটা নিয়ে আমার মনে হয় আপনি অন্য কাউকে জিজ্ঞেস করবেন, আমাকে না করাই বেটার। আচ্ছা, ডিভিশন বেঞ্চ তো বলছে যে 9 বছর চাকরি করছে, এখন চাকরি গেলে তাদের চাকরি যাওয়াটা অনৈতিক হবে, তাদের পরিবার রয়েছে, তাদের কথা ভাবতে হবে। তো 26,000 এসএসসি শিক্ষকদের যাদের চাকরি গেল, তাদের কথা তখন কেন ভাবা হলো না? বিষয় হচ্ছে তার মানে কি আপনার এই ডিভিশন বেঞ্চ কি তাহলে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে? তা প্রত্যেকের দুর্নীতি করবে, তারপরে বলবে যে তার এত বছর নষ্ট হচ্ছে, এত দিন জেলে থাকতে হচ্ছে, অতএব তাকে মকুব করে দাও। এটা কোনো রায় হলো না। আমি আশা করব যে এটা নিয়ে সুপ্রিম কোর্টে নিশ্চয়ই যাবে যারা এই কেসটা নিয়ে লড়ছে, এবং অন্যরকম কোনো রায় বেরোবে। আমার প্রশ্ন হচ্ছে যারা অরিজিনালি, যারা সত্যিকারে যারা যোগ্য, তাদের চাকরি দেওয়া উচিত। আর যারা অযোগ্য, দুর্নীতি উপায়ে জমি বাড়ি বিক্রি করে নেতাদের হাতে টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের তো শাস্তি দেওয়া উচিত, এবং তাদেরকে পার্সোনালি তাদেরকে আজ থেকে জবাবদিহি চাওয়া উচিত যে তারা কাকে টাকাটা দিয়েছে, এবং সেই শ্বেতপত্র প্রকাশ করা উচিত, তার লিস্টটা পাবলিকলি প্রকাশ করা উচিত যে কারা কারা টাকা নিচ্ছে সমস্ত। তাতে দেখা যাবে তৃণমূলের এ থেকে যে অবধি সমস্ত নেতাই যুক্ত। ঠিক আছে, তাও তো শাস্তি পাচ্ছে না। এই শুধু রায়েতে ধরুন আপনি কাউকে চাকরি থেকে হটিয়ে দিলেন, কিন্তু সে যাকে টাকাটা দিয়ে সে চাকরিটা পেলো যোগ্যতা না থাকার সত্ত্বেও, তার তো শাস্তি হচ্ছে না। এবং যাদের এই যে আপনি বলছেন এই যে 26,000 যারা যাদের এসএসসি পরীক্ষার্থী, আমার তো মনে হয় এদের প্রত্যেকে দল বেঁধে এই লিডারদের বাড়ি যাদেরকে টাকা দিয়েছিল তাদের বাড়ি ঘেরাও করছে না কেন? এরা কেন ঘেরাও করছে না? এরা আসুক না আমার কাছে, আমি পন্থা বলে দেবো কিভাবে বাড়িগুলো ঘেরাও করতে হবে। তার শুধু নামগুলো তারা পাবলিককে বলে দিই, তবেই তো এক্সপোজ হবে। তাহলে বলতে গেলে যারা চুরি করছে তারা এসে বলবে যে পেটের দায়ে চুরি করেছি আর সব 7 গুণ মাফ হয়ে যাবে। সেটাই তো ওইসব দাঁড়াচ্ছে উইচেতে, আর কি বলুন অন্য কোনো কিছু। আচ্ছা দাদা, অভিযোগ উঠছে যে অবসরপ্রাপ্ত জওয়ানের ভিটে মাটি কেড়ে নিচ্ছে তৃণমূল সরকার। ছাড়ুন না ওটা, অবসরপ্রাপ্ত জওয়ান আর সবাই সবকিছু কেড়ে নিচ্ছে, মুখের ভাত কেড়ে নিচ্ছে। কেন্দ্র সরকার এত কিছু পাঠাচ্ছে, কি দিচ্ছে মানুষকে? সবই তো ওরা নিয়ে নিচ্ছে। আপনার 2018 থেকে 2023 অব্দি এই 5 বছরে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে অ্যাভারেজ এসেছিল 27 কোটি টাকা, অর্থাৎ পার বুথে 2 কোটি টাকার উপরে। সে টাকা কেউ দেখতে পায় যে বুথের ডেভেলপমেন্টের জন্য 2-2.5 কোটি টাকা খরচা হয়েছে? বুঝুন যে হ্যাভক পরিমাণে টাকা হচ্ছে। কেন্দ্র সরকারের তো আপনার 100 দিনের কাজের টাকাটা বন্ধ করে দিয়েছিল, সুপ্রিম কোর্ট আবার রায় দিল। মানে কেমন বিচার ব্যবস্থার মাঝে মাঝে রায় দেখে না কেমন নিজেরই গড়মেলা। আপনি দেখলেন যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি যখন কেসটা করি, 7 মাস কেসটা তুললই না। তারপরে 7 মাস পরে সময়টা নষ্ট করার পর তারপর প্রথম বিচারপতি উনি বললেন যে আমার পার্সোনাল রিজনের জন্য আমি ছেড়ে দিচ্ছি কেসটা। তো উনি প্রথমে কেন ছাড়লেন না? উনি 7 মাস পরে যখন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে হাইকোর্টে যে কেসটা করলাম, ছাপ্পা ভোটে 7 লাখ ছাপ্পা ভোটে জেতা, সে তো আগেই তো করা উচিত ছিল না? এইরকম ব্যাপারগুলো আছে, অনেক কিছু তো বলা যায় না, কিন্তু মানুষকে ভাবায়। আপনার করা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কেসটার এখন বর্তমানে কি স্ট্যাটাস রয়েছে?
অভিষেক ব্যানার্জির কেসটার ফেব্রুয়ারি মাস থেকে তো হিয়ারিং শুরু হয়েছে। এখন পরিস্থিতি আছে যে ওকে তো এর আগে তো অনেকবার টাইম চেয়েছিল, ও হলফনামায় সই করতে আসেনি। তারপরে ও কস চাপিয়ে দেওয়া বললো বিচারপতি, তারপরে ও 25 তারিখে এসে হলফনামায় সই করে গেল। আবার আমার সঙ্গে করেছিল হচ্ছে আমার ইলেকশন পিটিশন নাম্বার 5, আজকে ডেট ছিল ইলেকশন পিটিশন নাম্বার 6, বাপ্পাদিত্য মণ্ডল। বাপ্পাদিত্য মণ্ডল এর কেসটায় বাপ্পাদিত্য কেস করার সঙ্গে সঙ্গে 5 দিনের মধ্যে ওর বাড়ির ইলেকট্রিক কেটে দিয়ে যায়, এবং তারপরে ওকে প্রচুর অফার করে 1 কোটি টাকা থেকে ধাপে ধাপে উঠে 2 কোটি টাকা অব্দি আসে। ও বিক্রি হয়নি বলে জড়পদার্থের মতন, অনেকের মতন, সেই জন্য একটা 2 মাস পর একটা ইলেকট্রিক শকে খাওয়া একটা মৃত ব্যক্তির খুনি হিসাবে বাপ্পাদিত্য নাম জড়িয়ে দেয় 6 মাস আগে। তো এই চলছে ডায়মন্ড মডেল। এবং বাপ্পাদিত্য কেসে গতবারে রায়ে বলে দিয়েছিল যে ওকে এফিডেভিট জমা দিতে হবে। আজগর লয়ার বলে যে উনি এখন নেই, বিদেশে আছেন, টাইম চেয়েছেন। আগামী 9 জানুয়ারির মধ্যে যদিও হলফনামা না জমা দিয়ে যায়, তাহলে J1-এর আর কি রিপ্লাই, তো ওকে এটা এক্সপার্টি আপনার হিয়ারিং শুরু হয়ে যাবে দুটো কেসেরই। আর আমার কেসটা ডেট আছে 15 তারিখ। আমরা দেখছি যে অভিষেক ব্যানার্জি বলছে বিজেপি মানুষের টাকা নয় ছয় করে এরা পার্টি অফিস তৈরি করছে আর নিজেদের পকেট ভরছে। আমার ওর কথার উত্তর দেওয়ার মতন আমার নেই, সময় নেই। এটা ক্লাস 8-এ সব সাবজেক্টে ফেল করা, হ্যাঁ, কোনটায় 5 পেয়েছে, কোনটা 4 পেয়েছে, কোনোটাতে 10 পায়নি, সব সিঙ্গেল ডিজিট পাওয়া একটা ব্যক্তি যে মেয়ার একটা উচ্চ মাধ্যমিক পাস, যার MBA-টা হচ্ছে জালি, তাকে আপনারা মিডিয়া হাইলাইটস করতে পারেন। কিছু কিছু মানুষ তারা গরু পাচারের টাকা, কয়লা পাচারের টাকা পকেটে নিয়ে তাকে হাইলাইটস করতে পারে। আমি অন্তত ওকে কোনো আমল দিতে নারাজ। ঠিক আছে, অতএব ওর কথার উত্তর দেওয়ার বিষয় নাই। তিনি তো আরো বলছেন যে বাংলার সাথে অন্য কারোর তুলনা হয় না, হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আপনি যখন তামিলনাড়ু যাবেন না, অনেক রিক্সাওয়ালা ভ্যানালা না খুব সুন্দর ইংরেজিতে বলে। ইংরেজিতে কথা বলা মানে তার চেয়ে খুব তার উর্বর মস্তিষ্ক রয়েছে এটা না। আমি আপনাকে বলছি না যে নবনালন্দাতে ক্লাস 8-এ ও সব সাবজেক্টে কোনোটাতে 10 পায়নি, যার জন্য ওকে টিসি দেওয়া হয়েছে। তাহলে সেই ব্যক্তির কি আছে মাথায় এবং তার কাছ থেকে কি জ্ঞানের কথা শুনবেন, এটার জন্য নিশ্চয়ই আপনাকে পিএইচডি করতে হবে না। বিভিন্ন রাজনৈতিক দল এবং আপনারাও অনেক সময় দাবি করেন যে রাজ্যে চাকরি নেই, কিন্তু মমতা ব্যানার্জি উন্নয়নের পাঁচালিতে দেখিয়ে দিলেন গত 14 বছর প্রায় 2 কোটি কর্মসংস্থান হয়েছে এবং বেকারত্বের হার 40% অব্দি কমিয়েছেন। আপনি মনে হয় দেখেননি যে আমি ওইটা হওয়ার পরে আমি একটা গ্রুপে আমি দিয়েছিলাম মমতার এই টোটাল ডিটেলসটা। শুনুন, মমতার 2011-এর আগে এখানে 50-60 লাখ লোক সিপিএম আমলে কাজ করতো। ওকে, এছাড়া আপনার বিভিন্ন বেসরকারি সংস্থাতেও 40-50 লোক কাজ করে। আর এখানটায় মানুষ কত রয়েছে? এখানটায় স্বাভাবিক মানুষ কত রয়েছে? আর ওই যে 2 কোটি রয়েছে, ও সাকুল্যে যদি মনে করি যে আমি তাও এটার মধ্যে ড্রপ 30 লাখের বেশি হতে পারে না এই 14 বছরে। মমতা ব্যানার্জি একটা মিথ্যার বেশাতে নিয়ে চলছে। ওর ডিগ্রিগুলো দেখেননি, সমস্ত ভুয়া। ও ল ডিগ্রি, এটাও তো কিছুদিন আগে প্রমাণ করে দেখে দিলাম ওইটা ভুয়া, আপনাদের চ্যানেলেও তো দেখিয়েছি। তো এই মিথ্যাবাদী একটা মহিলা, তার কথা বেশি আমল না দেওয়াই বেটার। আমাদের নেতারা যারা রয়েছেন তারা অলরেডি এর উত্তর দিয়ে দিয়েছেন। আর আমিও আপনাদের সাংবাদিকদের গ্রুপেতে আমি অলরেডি তথ্য সমেত আমি বিশ্লেষণ করে দিয়ে দিয়েছি, একটা PDF ফাইলও দিয়ে দিয়েছি। তিনি তো আবার এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন যে গুজরাটে যখন ভোট হবে সেখানে বিজেপি হারবে। ওনার কথা ছাড়ুন না, আপনি কদিন পরে তো অ্যাসাইলামে যাবে। হ্যাঁ, ওর ভাইপো যাবে, অফিসিয়াল ভাইপো, যেটা ভাইপো কি ছিল আমি তো আর জানি না, DNA টেস্ট তো আমি করতে যাইনি, কিন্তু অফিসিয়াল ভাইপো যে, সে তো আপনার তিহার জেলে যাবে, আর উনিও অ্যাসাইলামে যাবেন। মিলিয়ে নেবেন আমার কথা। বহরমপুরের সভায় ডেকে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করলো। সব নাটকবাজি, এগুলো মমতার চালবাজি, এতে ফাঁদে পা দেবেন না আপনারা মিডিয়ারা। মমতা ব্যানার্জির অ্যাকচুয়ালি দেখছে যে, জানে যে এখানকার যে নিয়ার অ্যাবাউট 27% মুসলিমস আছে, তার মধ্যে রাষ্ট্রবাদী কিছু মুসলমান ছাড়া বাকি ভোটটাও পেয়ে যাবে। এবার ওর দরকার 15%-এর মধ্যে হিন্দু ভোট। তা সো কল সেকুলার হিন্দু এবং সফট হিন্দু যারা রয়েছে তাদের সামনে ও একটা নিজের ইমেজ করতে দেখাতে চায় যে ও হচ্ছে উগ্রবাদী। হুমায়ুনকে ও সাসপেন্ড করেছে মসজিদ বানানোর জন্য। শুনুন, মসজিদ কিভাবে বাড়বে? প্রথম কথা, বাবরি মসজিদ কাকে বলে? ওরা যে অযোধ্যা যেটা বাবরি মসজিদ বলে, ওটা মসজিদই নয়। মসজিদের ডেফিনেশন হচ্ছে সেখানে 4টে মিনার থাকতে হবে। তো এই বাবরি মসজিদ এটাকে 3টে গম্বুজ, এটা একটা ধাঁচা। বিক্রমাদিত্যের প্রতিষ্ঠিত মন্দিরকে ভেঙে 1526 খ্রিস্টাব্দে মীর বাকি বাবরের সেনাপতি সেটা ভেঙে ওটাকে বাবরি ধাঁচা করেছিল, একটা স্মৃতিসৌধ। আর সেইটা কে আবার রাম মন্দিরে করা হলো এত বছর পর। এবার বিষয়টা হচ্ছে, উনি যে বাবরি মসজিদ, প্রথম কথা হুমায়ুনকে বলি, ও যে বাবরি মসজিদ করছে, বাবর কি, ও কি বাবরের বংশধর?
ওর কি শরীরে ডিএনএ টেস্ট করে দেখা যাবে ওর মোগলের রক্ত আছে কিনা, না আরবিয়ান রক্ত আছে? ওটা অন্য নামে দিতে পারতো। আর দ্বিতীয় কথা, যে মসজিদ যে কেউ করতে পারে না, মসজিদ বা মন্দির করতে গেলে আপনাকে ডিএম এর পারমিশন নিতে হবে। ডিএম কার আছে? ডিএম তো আছে আপনার মমতা ব্যানার্জিরই। তা মসজিদ যদি হয় সেটারও লায়াবিলিটি মমতার, আর মসজিদ না হলেও সেটা লায়াবিলিটি মমতার। এখানে আমাদের বলার মতো কিছু নেই। আর থার্ড যেটা আছে, যে এত মসজিদ মসজিদ করে যে সমস্ত মুসলিম লোক খুব আনন্দে লাফাচ্ছে, মসজিদ মুসলিম ধর্ম অনুসারে কোনো পার্মানেন্ট মসজিদ হয় না, ঠিক আছে? মাত্র 3টে পার্মানেন্ট মসজিদ, একটা হচ্ছে আলাকাসা মসজিদ জেরুজালেমের, আর একটা হচ্ছে মক্কার কাবা মসজিদ, আর একটা হচ্ছে মদিনা যেখানে প্রফেট মোহাম্মদকে কবর দেওয়া হয়েছিল। এছাড়া ইউ ক্যান রিসাইট আয়াত ইন এনি প্লেস, অন এ রোড, অন এ ফিল্ড, অন এ রুফ, বাট দ্যাট শুড বি ক্লিন। সেটা পরিষ্কার হতে হবে, যে কোনো জায়গায় আপনি নামাজ পড়তে পারেন। মুসলিম ইসলামের অনুসারে কোনো পার্মানেন্ট মসজিদ হতে পারে না। তাহলে এইখানটা যে মসজিদ তৈরি হবে বলে একদল নাচছে, আর একদল বসছে মসজিদ করতে দেবো না, এই জন্য হুমায়ুনকে সাসপেন্ড করা হয়েছে, এই সমস্ত যারা বোঝে না, যারা মমতার ফাঁদে পা দিচ্ছে, তারাই এসব নিয়ে চর্চা করবে, ঠিক আছে? এটা মমতার পুরো চাল। আপনারা যারা মিডিয়ার মাধ্যমে এই চালটা আরো একটু স্প্রেড করাচ্ছে, এটা করা উচিত নয়। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে হুমায়ুনকে ববি হাকিম নিজে সাসপেন্ড করেছেন, এর আগে তো ওনাকে আর অন্য কাউকে। আরে বিষয়টা কি হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে তো তৃণমূলের লোকেরা তো সিপিএম এর লোকেরা সিপিএম এর বিরুদ্ধে ভোট দিয়েছে বলে তো মমতা এসছে। তাহলে তৃণমূলের লোকেরা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে বলেই তো তৃণমূল হটবে। তাহলে সে তৃণমূল বিরোধী ভোটটাকে যদি আপনি যত বাইফারকেটেড করে দিতে পারেন, তাহলে তো বিজেপির কাছে সব ভোটটা আসবে না। আমি বোঝাতে পারছি কথা? এবং যার জন্য তৃণমূল বিরোধী ভোটটাকে আরো হুমায়ুনের মাধ্যমে করে দেবে, এবং ভোটের পরে আপনি দেখে নেবেন আফটার কমপ্লিশন দ্য ইলেকশন, যদি মমতা এখানে থেকে যায়, থাকবে তো নাই, ওকে উৎখাত করা হবে, তাহলে দেখবেন যে আবার হুমায়ুনকে তুলে নিয়ে এসে মন্ত্রী করে দেবে। এটা কি তাহলে ওদের ভেতরকার একটা স্ট্র্যাটেজি? একদম একদম নাটক। আচ্ছা, আমরা অপরদিকে দেখছি যে তোহা সিদ্দিকী বলছে যে মমতা ব্যানার্জি বলছেন যে সংখ্যালঘু মুসলমানদের যদি পা দিয়ে মারিয়েও দেওয়া হয় তাহলেও তারা মমতা ব্যানার্জিকে ভোট দেবে। ঠিকই বলেছে, এর মধ্যে কোনো নেই। রাষ্ট্রবাদী কিছু মুসলমান ছাড়া, এটা আমারও মত পার্সোনালি, রাষ্ট্রবাদী কিছু মুসলমান ছাড়া বেশিরভাগ মুসলিম মমতা ব্যানার্জিকে ভোট দেবে। কারণ এর মধ্যে অনেক কিছু, অনেক ইনফিল্ট্রেট। আরে বাবা, আপনার 2004 আপনার এখানে ভোটার যা ছিল 4,11,00,000, সেইটা এসছে এখন 7,60,00,000। তা আপনি যদি ভোটার বৃদ্ধির আপনি যদি অল ইন্ডিয়া অ্যাভারেজকে দেখেন, সেখানে হচ্ছে 45.6%, আর এখানে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 60.2%। তাহলে 15% ভোটটা কোথেকে এলো? 15% বৃদ্ধি মানে বুঝতে পেরেছেন, প্রায় 70 লক্ষ। এই 70 লক্ষটা বৃদ্ধি তো হচ্ছে। আমি বোঝাতে পারছি কথাটা? এই যে এসআইআর নিয়ে কেন মমতা ব্যানার্জি এত আতঙ্ক হচ্ছে, এরপরে আরো 3 বছরে আরো 10-15 লক্ষ ধরুন, তো এই 80 থেকে 90 লক্ষ অতিরিক্ত ভোটার হয়েছে। এবার 2002 আগে যত ইনফ্লাক্স হয়েছে তো হয়েছে, ঠিক আছে? মুসলিমদের একটা বেশি অংশ বাংলাদেশি রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান। তা তারা তো মমতা ছাড়া কাকে দেবে? তারা তাদের আধার কার্ড করে দিয়েছে, রেশন কার্ড করে দিয়েছে, ভোটার কার্ড করে দিয়েছে। তো তারা কি ওই জায়গাটা ছেড়ে, তৃণমূল ছেড়ে অন্য কোথাও ভোট দেবে বলে আপনার মনে হয়? এত নাম যে এই এসআইআর ফলে বাদ যাচ্ছে, তাহলে কি এবারে ভোটার রেজাল্ট পরিবর্তন হতে পারে? আমি আপনাকে বলছি যে যদি 2004 এবং ন্যাশনাল অ্যাভারেজ ধরে যদি আপনি করেন, তাহলে মিনিমাম আপনাকে এখানটায় 85 লাখের 85 থেকে 90 লক্ষ অতিরিক্ত ভোটার হয়েছে। এরপর তো আপনার আছেই আরো অনেক কিছু। তো মোটামুটি 1 কোটির মতো বাদ দেওয়া উচিত। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে হিসাব আছে তাতে আসছে 52 লাখ। কমপ্লিশন হোক, আরো ঝালাই বাছাই হোক, তারপর বোঝা যাবে যে কি হবে না হবে। যদি 80 থেকে 90 লক্ষ যদি বাদ যায়, তা আপনি তো জানবেনই যে তৃণমূল কেন্দ্রের মতো গুটিয়ে থাকবে, বিজেপি আসবে ক্ষমতায়। এবং শেষ একটা প্রশ্ন, আমরা রিসেন্টলি দেখেছি যে তরুণজ্যোতি তিওয়ারি, কেয়াদি এবং রেখাদির একটি ছবিকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে, তো সেটা নিয়ে অনেক জল্পনা চলছে। তাহলে কি এটাই বাংলার ডিজিটাল যুদ্ধ? দেখুন, এটা বিষয়টা নিয়ে হচ্ছে আপনাদের মিডিয়া পার্সন আমি কিছু দেখেছি। প্রথম কথা, তরুণজ্যোতি একজন অ্যাডভোকেট, অনেক দিনের দীর্ঘদিনের আর ভাইয়ের মতন। তো কেউ যদি মনে করে বোকার মতন যে ওদের ছবি বিকৃতি করে এআই করে তা ওদের এই টিআরপিটা ডাউন করবে, এটা কোনোদিন হতে পারে না। তার জন্য যা স্টেপ নেওয়া নিয়েছে, অলরেডি 5 কোটি টাকা ডিফেমেশন ও সিভিল ডিফেমেশন করেছে। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের মিডিয়াদের, যে আপনারা যখন তরুণজ্যোতি কেসটা করেছে তার যখন বিষয়টা তার বক্তব্য দিচ্ছেন, পাশাপাশি আমি কয়েকটা ইউটিউব চ্যানেলকে দেখলাম সেই বিকৃত করা ছবিটা বারবার কেন দিচ্ছেন? এ তো ঠিক নয়। এটা তো মানুষের মধ্যে আপনারা ঢুকে দিচ্ছেন, কারণ অতক্ষণ ধরে ধরুন ইউটিউবটা দেখলো না, তরুণজ্যোতির কথাগুলো পুরো শুনলো না,
অথচ ওই ছবিটা দেখলাম তার মধ্যে একটা ভ্রান্ত ধারণা হয়ে গেল। এটা একটা অসুস্থতার। অনেক ইউটিউব চ্যানেল তার গ্রাহক সংখ্যা বা ভিউয়ার সংখ্যা বাড়ানোর জন্য এটা করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ওই বিকৃতি ছবিটা যেটা তৃণমূলের সব বদমাশগুলো করেছিল, ওই ছবিটাকে আপনারা ফের আর দেখাবেন না, শুধু তরুণজ্যোতি বা অন্য যারা আছে তাদের বক্তব্যটা বলবেন। আমরা তো দেখছি যে তৃণমূলের কিছু যুব নেতা যেমন দেবাংশু ভট্টাচার্য ব্যাপারটাকে সাপোর্টও করছে। ছাড়ুন না ওদের কথা, এদের সব জেলে যাওয়ার জন্যই হবে। দিক না এখন 5 কোটি টাকা হোক না, কেসটা কি আপনি কি মনে করছেন এত সোজা নাকি? এত সোজা নয়, রাজনীতি একদিনের নয় আর এত সোজা নয়, ঠিক আছে? মমতা ব্যানার্জি বা তার দলবল যে ধরনের নোংরামি করছে এটা ওদের কালচার। এই জিয়াদি সরকার উৎখাত হলে তারপর দেখবেন এদের কি হয়। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার।